নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঘটনা পাঠিয়েছেন কেয়া চক্রবর্তী। লিখছেন, প্রিয় সহেলি, আমার দুটো ঘটনা শোনানোর জন্য আমি ভীষণ আনন্দিত। এইবার যে ঘটনাটা পাঠাচ্ছি আশা করি তোমার ভালো লাগবে। ঘটনাটা ঘটেছে আমার এক আত্মীয়র পরিবারের সাথে। গত বছরের খুব রিসেন্ট ঘটনা। আমার এক আত্মীয় পুরুলিয়া থাকতেন, ওখানে স্থানীয় বাসিন্দা, সেখানকারই ঘটনার সূত্রপাত। আমার আর এক আত্মীয় ফ্যামিলি, তার বাড়িও কলকাতায়। তারা বিয়ে উপলক্ষে পুরুলিয়া গেছিল। ঘটনা শুরু সেখান থেকে। আমি নিমন্ত্রিত ছিলাম, কিন্তু অসুবিধার জন্য পুরুলিয়া যাওয়া হয়নি। পরে আমি কলকাতায় সেই আত্মীয়র বাড়ির লোকদের কাছ থেকে সে ঘটনাটা শুনছি। আমার আত্মীয়র ছেলে, তার নাম প্রকাশ করছি না, খুবই আদরের, বয়স 21-এর কাছাকাছি। ছেলেটি ধনী ব্যবসায়ীর পরিবারের হওয়ায় প্রচুর আদর আতিশয্য আবদারে বড় হয়েছে, কিন্তু নৈতিক শিক্ষার অভাব তার প্রচন্ড। আর সেই জন্যই ছেলেটির জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপদ। এবার আসি মূল ঘটনায়। পুরুলিয়ায় এক অতীব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আমরা সবাই জানি সেটা। বসন্তের সমাগমে পলাশের মেলা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটক ছুটে আসেন এই মোহময়ী জেলাকে দেখতে। পুরুলিয়ায় প্রচুর জঙ্গল আছে। এখানে এমন কতগুলো জায়গা আছে যেখানে মানব বসতি একদম নেই বললেই চলে। আমরা জানি জঙ্গল এক রহস্যময় জায়গা, সেখানে প্রকৃতির নিয়ম চলে, কিন্তু কিছু মানুষ অন্যায় অত্যাচার করে জঙ্গলের রহস্যময় শক্তিকে ক্রুদ্ধ করে। আমরা প্রকৃতির কতটুকু জানি আর বুঝি? আমি ছোটবেলা থেকে শুনে আসছি জঙ্গলের দেবতার কথা। কোন অতীত কাল থেকে তারা জঙ্গল ও প্রকৃতিকে রক্ষা করে চলেছেন। পুরুলিয়ার সেই বিশেষ ধনী পরিবারের একমাত্র মেয়ের বিয়ে। বেশ ধুমধাম করে খরচা করে প্রচুর লোক আপ্যায়নের আয়োজন করা হয়েছিল। স্থানটির নাম উল্লেখ করতে পারলাম না। বিয়ের দিন সবাই আনন্দে মেতে ওঠে। অঘটন ঘটে তার পরের দিন, কনে বিদায়ের পর। ওই ছেলেটি হঠাৎ করে ঠিক করে বিকেলে ওর 2 খুড়তুতো ভাইদের সঙ্গে জঙ্গল দেখতে যাবে। বাড়ির লোকজন আপত্তি করে বলে, এখানে তোমরা নতুন, এভাবে যাওয়াটা ঠিক হবে না, বউ ভাত মিটুক, আমরা সবাই একসঙ্গে আশেপাশে জঙ্গল দেখতে যাব। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। ছোটবেলা থেকে সে প্রচন্ড জেদি, যা চাইবে সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে। অগত্যা কারোর কথা তোয়াক্কা না করে তারা জঙ্গলে চলে যায়, সঙ্গে একটা জিপ গাড়ি আর কিছু খাবার আর মদের বোতল। জঙ্গলের বাইরের রাস্তায় জিপ রেখে তারা ঢুকে যায়, আর গভীরে হঠাৎ তারা দেখতে পায় একটা জায়গায় জঙ্গল খুব সুন্দর করে পরিষ্কার করা। সেইখানে ছড়িয়ে ছিটিয়ে কতগুলো পাথর। ছেলেরা বলে, এই জায়গায় বসলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। ওখানে চাদর পেতে সেখানে ওরা খাবার দাবার বার করে খেতে শুরু করে দিল। এমন সময় এক বৃদ্ধ সাঁওতাল বনের ভেতর থেকে বেরিয়ে এলেন। বৃদ্ধ ছেলেদেরকে বললেন, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা, এখানে গোরস্থান আছে আর আমাদের দেবের এখানে পুজো হয়। বৃদ্ধের কথা শুনে ধনী পরিবারের নষ্ট হয়ে যাওয়া ছেলেটি বলল, তুই কে রে? তোর বাপের জায়গা এটা? বলে হেসে উঠল। তাদের মধ্যে নেশার ঘোর ছিল। বাকি 2 জন ছেলে, তারা একটু হলেও বিবেক বুদ্ধি সম্পন্ন, বলল, ভাই চল, সন্ধে হয়ে গেছে, থাকা ঠিক হবে না, জঙ্গলের মধ্যে কোথায় কি হয় বলা মুশকিল। কিন্তু এই বাঁদর ছেলেটি কোনো কথার পাত্তা দিল না। উপরন্তু সে একটা মুরগির ঠ্যাং হঠাৎ করে সেই পাথরগুলোর ওপর ছুঁড়ে মারে। এই ঘটনায় বৃদ্ধ সাঁওতাল বলে ওঠে, শুনলি না বটে, এইবার তোদের সর্বনাশ হবে, বলে বনের ভেতর চলে গেলেন। যাই হোক, অন্য 2টি ছেলে বলল, ভাই কাজটা ঠিক করলি না। ওরা বেশ ভয় পেয়েছে বোঝা গেল। সে ছেলেটি বলে, হুট, তোরা ভয়ই মর, কোথায় ফুর্তি করতে এসছি, তোদের এইসব ন্যাকামো এখানে শুরু হয়ে গেল। এইবার ওরা বেশ খানিকক্ষণ ধরে জিপ ধরে বাড়ি ফিরে আসে। কিন্তু ছেলেটির মনে হয় জঙ্গলের চারপাশ থেকে এ যেন জোরে জোরে হাসছে। কি প্রচন্ড ভয়ানক সেই হাসি, খলখল হাসি। ছেলেটি জিজ্ঞাসা করলে, তোরা শুনলি? অন্য ভাইরা বলে, না তো, কি শুনবো? ছেলেটি বলল, কে যেন বিকট শব্দে হাসলো। এই শুনে তার উপর 2টো ছেলে বলল, বাড়ি চল তাড়াতাড়ি, আরো ভাল লাগছে না, আজে বাজে কথাবার্তা। ওরা সবাই বাড়ি ফিরে এলো। কিন্তু সেই দুর্বিনীত ছেলেটির খুব জ্বর এলো। সে রাত্রে কিচ্ছু খেলো না,
এদিকে বাড়িতে ওরা এইসব ঘটনার কথা কিন্তু কিচ্ছু বলেনি। এই দিক থেকে সেই ছেলেটিরও সকালে জ্বরে বেহুশ অবস্থা। প্রলাপ বকতে বকতে বলছে, দেবা আমি আর মাংস খাবো না রে, তুই আমায় মাফ কর। সবাই ভাবলো জ্বরের জন্য ভুলভাল বকছে। ডাক্তার দেখে ছেলেটিকে কিছুটা সুস্থ করা হলো, কিন্তু আর এক বিপদ, ছেলেটি কিছু খেতে পারছে না, সব খাবারে পচা মাংসের গন্ধ পাচ্ছে। ওকে কলকাতায় নিয়ে এসে এখানকার নামই ডাক্তার দেখানো হলো, না কিচ্ছু হলো না। ছেলে জিম করা পেশিবহুল শরীর শুকিয়ে যেতে লাগলো। একমাত্র ছেলের এই অবস্থা দেখে বাবা মা তো কান্নাকাটি শুরু করে দিলেন। তখন পুরুলিয়া এসে আত্মীয়র বাড়ি থেকে লোকেরা বলল হাওয়া বাতাস লেগেছে, তান্ত্রিক দেখা, ডাক্তারে কিছু হবে না। একজন বিখ্যাত তান্ত্রিককে দেখে সবাই বলল যে এনার কাছে যা, খোঁজ খবর নিয়ে তারা ঠিক করেছেন। তো তার কাছে গেলে অনেক খরচাপাতি আছে, কিন্তু এদের কাছে টাকাটা কোনো ফ্যাক্টর না। সেই তান্ত্রিক ছেলেকে দেখেই বললেন, সর্বনাশ, একে তো কোনো শক্তিশালী প্রেতে নিয়েছে, মানুষের প্রেত নয়, সাংঘাতিক ব্যাপার। হঠাৎ তার ওই দুই ভাই তান্ত্রিককে সেই দিনের সব ঘটনার কথা বলল। শুনে তান্ত্রিক বলল, ছেলেকে বাঁচাতে হলে ওই জায়গায় সাঁওতালদের ওঝা দেখাও, ওরাই পারবে। সেই মতো ওরা আবার পুরুলিয়ায় আসে, খোঁজ করে সেই স্থানটি। ওই বৃদ্ধ সাঁওতালটি বলে, আমি ওদের বারণ করেছিলাম বটে, কিন্তু ছোকরাগুলো বড় বদমাস, এই ছোড়াটাকে পাঁচু বাবার কাছে নিয়ে যা, সে যদি কিছু করতে পারে। পাঁচু বাবা ওখানকার এক খুব নামকরা সাঁওতাল, ওঝা বলা যেতে পারে। সেখানে অনেকে গিয়ে ফল পেয়েছে। এদিকে ছেলেটির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ঠিক করে হাঁটতে পারছে না। শেষ অবধি ওকে স্থানীয় সাঁওতাল লোকেরা চ্যাংদোলা করে পাঁচু বাবার কাছে নিয়ে যায়। পাঁচু বাবা একজন বছর 50-এর অভিজ্ঞ সাঁওতাল গুণিন, প্রায় কুচকুচে কালো রঙের এক দীর্ঘ দেহী পুরুষ। এক গাল দাড়ি বুক অব্দি নেমে এসেছে, সারা গায়ে অজস্র পাথরের হাড়। মানুষটি নির্লোভ, মৃদুভাষী আর ভীষণ পরোপকারী। ছেলেটিকে দেখে পাঁচু বাবা বললেন, এই যে গদ্রুবঙ্গার কোপে পড়েছে, আমি কিছু করতে পারবো না, এ আমার গুরু, তাই তার নাম উল্লেখ করছি না। সেখানে নিয়ে যেতে পারবে? তার বাড়ি 3 মাইল দূরে, রাতে একে পাহারা দিতে হবে, মনে হচ্ছে আজকেই ওর শেষ দিন। ছেলেটির মা বাবা তখন পাঁচু বাবার পায়ে পড়ে বলে, আমাদের একমাত্র সন্তান, তোমার যত টাকা পয়সা যা লাগে আমরা দেব, দরকার হলে তোমার কাঁচা বাড়ি পাকা করে দেবো। পাঁচু বাবা হেসে বলেন, বাবা আমার পয়সার লোভ নেই গো, তোদের শহরের মানুষরা খালি কথায় কথায় পয়সার গরম দেখাস, ও গরম নিজেদের কাছে রাখতো, পারলি নি, পয়সার গরম দেখে ছেলেকে ভালো করতে পারলি কি? সেই তো এখানে আসতে হলো। সব কিছুতে সব জায়গায় পয়সা 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 করলে হয় না। সেই রাত্রে পাঁচু বাবা একটা বিশাল বটগাছের নিচে একটা পাথরে সিঁদুর লেপে সেই সিঁদুর ছেলেটির মাথায় দিয়ে ছেলেটিকে লাগিয়ে দিলেন, এবং ছেলেটি আস্তে আস্তে নেতিয়ে পড়ল। বাবা তারপর একটি কাঠি দিয়ে ছেলেটির চারপাশে গণ্ডি দিয়ে বললেন, আজ রাত্রে এ যেন গণ্ডির বাইরে না যায়, তোরা পাশে থাক, অনেক কিছু জঙ্গলের আওয়াজ শুনবি, কিন্তু ভয় পাবি না আর তাকাবিও না। ছেলেটির বাবা মা তাই করে। রাতের অন্ধকারে জঙ্গলের থেকে কত কিছু আওয়াজ, যার মধ্যে হাসির শব্দ, কান্নার শব্দ আর গুনগুন করে কে যেন গান গাইছে শব্দ থাকে। এভাবে সকাল হয়ে যায়। পাঁচু বাবার শিষ্যরা এসে নিয়ে যায় গুরুর কাছে। গুরু বছর 70-এর বৃদ্ধ, চোখে মুখে জ্ঞান পবিত্রতা ফুটে উঠেছে। সেসব শুনে বলেন, তোরা মুরগি নিয়ে আয়, সঙ্গে কিছু শেকড় বাকড় আন। বাবার কুটিরের সামনে একটা বড় শাল গাছ, তার নিচে কি সব মন্ত্র আঁকা, লাল কাপড় জড়ানো। বাবা সেইখানে মুরগি দুটিকে বলি দেয়, আর তার রক্ত সেই ওখানের একটি পাথরে মাখিয়ে দেয়। ছেলেটির কপালে সমস্ত কিছু বুলিয়ে দেয়, আর শেকড় বাকড়ে তৈরি করা কি একটা যেন খাইয়ে দেওয়া হয়। ছেলেটি হঠাৎ করে বমি করা শুরু করে, বমির ভেতরে প্রচুর মুরগির হাড় উঠে আসে। এই দৃশ্য দেখে না সবাই কাঁপতে লাগছিল। শাল গাছের ওপরে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলো, তারপর হঠাৎ গাছের সামনের একটা ডাল কড়াত করে ভেঙে যায়। গুরুদেব তারপর একটা মাদুলি ছেলেটিকে বেঁধে দিয়ে বলেন, যতদিন বাঁচবে এ মাদুলি যেন হাতছাড়া না হয়।
ছেলেটি যেন কোনো দিন এই জঙ্গলে না আসেই বলে দেওয়া হয়। যাই হোক, পরম করুণাময় সাঁওতাল গুরুদেব ছেলেটিকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিলেন। ছেলেটি এখন সুস্থ আছে, আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছে, স্বভাব একদম বদলে গেছে। প্রকৃতি পরম রহস্যময়ী, তার ভিতরের আজও কত অজানা দিক আছে মানুষের বোঝার বাইরে। ভালো থেকো সহেলি। থ্যাংক ইউ দিদি। কেয়াদির ঘটনা এর আগেও পাঠ করেছি, আগেও 2টি ঘটনা উনি পাঠিয়েছেন, আজ আরও একবার ওনার ঘটনা পাঠ করলাম। সত্যি বলছি, খুব ভালো লেগেছে। উনি নতুন নতুন বিভিন্ন জায়গায় যান, সেই জায়গায় যান বলে বিভিন্ন জায়গার ঘটনা জানতে পারি, এই জন্য খুবই ভালো লাগলো। দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি আসল নাম নিতে বারণ করেছেন, তবে ইনিও পুরনো একজন শ্রোতা যিনি অনেক দিন ধরে আমাদের ঘটনা পাঠাচ্ছেন। হ্যালো সহেলিদি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগে তোমার চ্যানেলে একটা ঘটনা পাঠিয়েছিলাম যেটা আমার কেমিস্ট্রি স্যারের সাথে ঘটেছিল, সেটা পাঠও করেছিলে, থ্যাংক ইউ তার জন্য। আজকে আমি আমার কেমিস্ট্রি স্যারের সাথে ঘটে যাওয়া আর একটা অলৌকিক ঘটনা তোমাকে শোনাতে চাই। আমার এখন আইসিএসসি পরীক্ষা চলছে, এতদিন ঘটনা পাঠাতে পারিনি, আজকে সময় পেয়ে লিখতে বসলাম। আমার ডাক নাম তুনতাই, ভালো নামটা নিও না, তুমি আমাকে সেই নামে সম্বোধন করো। ঘটনাটা ঘটেছিল 2025 সালের জানুয়ারি মাসে। আমার স্যার এবং আরও 5 জন বন্ধুরা মিলে গ্যাংটকে ঘুরতে গেছিল, টোটাল 6 জন। তারা সবাই একদিন লাচুংয়ে একটি হোমস্টেতে উঠেছিল। হোমস্টেটা ছিল দোতলা এবং আমার স্যার এবং তার বন্ধুদের ছাড়া ওখানে আর কেউ ছিল না। শুধু কয়েকজন লোক ছিল যারা ওখানকার দেখাশোনা করত। রান্না করে রাত্রিবেলা ওরা চলে যেত, আবার পরের দিন সকালবেলা ওরা আসতো। সবাই একতলাতেই ছিল, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকার কথা। প্রথম দিন যখন সবার ডিনার করা হয়ে গেছে তখন ওই লোকগুলো সবাই চলে গেছে তালা চাবি দিয়ে আর কি। হঠাৎ স্যারের একজন বন্ধু সবাইকে ফোন করে জানায় যে তার রুমের আলোটা মনে হচ্ছে বন্ধ হচ্ছে, মানে টিম টিম করে জ্বলছে। সে বন্ধুরা তখন বলে, কি রুম কি চেঞ্জ করব, কেন এরকম হচ্ছে? তখন সবাই পাত্তা দেয়নি, বলেছিল ওসব কিছু না, খেয়ে দিয়ে শুয়ে পড়, সকালবেলা দেখা যাবে। কথা মতো সবাই তাই করলো, ঘুমিয়ে পড়লো। রাত্রিবেলা সেই বন্ধুটা ফিল করতে পারে যে মাঝরাতে সে পুরো ফ্রিজড হয়ে গেছে, মানে কি বলো তো, মনে হচ্ছে যেন ওকে কেউ চেপে ধরে আছে আর নড়তে পারছে না। প্রথমে ভেবেছে তার বন্ধুরা এরকমভাবে মজা করছে, কিন্তু সে হাতটা যত নাড়ছে বুঝতে পারছে অঘরে ঘুমোচ্ছে পাশে সে। এবার সেই বন্ধুটা মুসলিম ছিল, ওনাদের কোনো ঠাকুরের মন্ত্র আছে কি না আমি তা জানি না, সে কিছু মনে মনে মন্ত্র পড়তে শুরু করে দিয়েছিল। ওইরকমভাবে 10 মিনিট পর উনি ফিল করতে পারলেন যে ওনাকে কিছু একটা ধরেছিল, ছেড়ে দিল, মানে ওনার হাত পাটা একটা ছেড়ে দেওয়ার যেটা মানে ফ্রি হয়ে যাবার সেই ফিলিংসটা আসছিল। উনি ভেবেছিলেন সবাইকে ডাকবেন, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, কাউকে আর ডাকেননি, তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে সবার সাইট সিনে যাওয়ার কথা ছিল, তাই সবাই সকালবেলা উঠে পড়েছিল। স্যারের সেই বন্ধু সবাইকে আগের রাতে ঘটনাটা খুলে বলে দিল। সবাই রিয়াকশান দিয়েছিল, সেটার কথা আমি স্যার তেমনভাবে বলেননি, কিন্তু ওরা অবাক হয়েছিল। কিছুক্ষণ পর স্যারের অন্য একজন বন্ধু নিচে ব্রেকফাস্ট আনতে যায়। যখনই সে হাতে খাবার নিয়ে উঠে আসছিল, তিনি ঘরে যাচ্ছিলেন, তখনই তিনি পা মুচকে পড়ে যান। ফ্লোরটা কিন্তু পিছল ছিল না, কোথাও জল ছিল না। এমনকি অনেক সময় হয় মার্বেলের ফ্লোরে জল থাকলে পড়ে যায়, কিন্তু কিচ্ছু না। হয়তো কেউ বলতে পারেন যে এটা এমন কি আছে, পা মুচকে গেছে, সে তো হতেই পারে। এটা আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কী কারণে হলো, কারণ স্যারও আমাকে ঠিকভাবে এক্সপ্লেন করেননি। আমাকে স্যার যখন ঘটনাটা বলেছিলেন একটা কথাও বলেছিলেন, তাই আমি তোমাদের সবাইকে জানাচ্ছি। এটা হয়তো অলৌকিক ছিল না বা আলাদা ঘটনা, তার ব্যাখ্যা স্যার করেননি, যেহেতু আমার মনে হলো আমি তোমাদেরকে জানালাম। যাই হোক, এরপর সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। সবাই ফিরে এলো বিকেল 4:30টার সময়। এবার রাত্রিবেলা সবাই ডিনার করতে গেছে, আর ওই লোকগুলো সবাই চলে গেছে। ওরা হঠাৎ ডিসাইড করে যে ওয়াইন খাবে, মানে আমার এক স্যারের বন্ধু এই প্রস্তাব রেখেছিলেন, কিন্তু ওই যা হয় আর কি। স্যারের সেই মুসলিম বন্ধুটি যার সাথে প্রথম রাতে ঘটনাটা ঘটেছিল, তারা 2 জন খাননি।
সেই বন্ধু স্যারকে বলল যে নিচে রান্নাঘরটাতে 4টে গ্লাস নিয়ে আসতে। স্যারও কথা মতো তাই করলেন। যখন স্যার একতলায় উঠে আসছিল সিঁড়ি দিয়ে, তখন দেখে একটা কালো মতো অবয়ব কিছুটা ছুটে দোতলায় চলে গেল। মনে হলো যেন নিমেষের মধ্যে কিছু একটা মিলিয়ে গেল। স্যার ওটা দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছুর উপস্থিতি এখানে আছে। স্যার এই কথাটা তাদের বন্ধুদের জানাননি, কারণ তিনি ভেবেছিলেন যে তারা হয়তো ভয় পেয়ে যাবে, তাই তিনি কথাটা চেপে গেলেন। সেদিন রাত্রিবেলা স্যার ফিল করতে পারেন যে কেউ স্যারের ওপর আবার চেপে বসেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর তার মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি। ওই রকম হচ্ছে দেখে স্যার এক লাফ দিয়ে উঠে বসেন। যদিও কিছু দেখতে পাননি, কিন্তু স্যার তার পাশে শুয়ে থাকা বন্ধুটিকে ডাক দেন। অঘরে সে ঘুমোচ্ছে। তিনি ঘুমের ঘরে বলেন, কি হয়েছে, যা ঘুমিয়ে পড়, রাতে ডাকিস কেন? স্যার তখন দেখেন যে রাত 3টে বাজে। এই ঘটনাটা হওয়ার পর স্যার আর ঘুমোতে পারেননি। বিশ্বাস করো শৈলদি, স্যার আমাকে যখন ঘটনাটা বলছিলেন, স্যার নিজে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। সেই ফিলিংসটা দেখলে বোঝা যাবে, তো সামনে দেখলেই বুঝতে পারবে। পরের দিন তাদের চেক আউট ছিল। সবাই ব্যাগপত্র গুছিয়ে যখন বেরোচ্ছিল, স্যার লক্ষ্য করেন যে ওখানকার লোকেদের মুখে যেন একটা অদ্ভুত চাহনি। অদ্ভুতভাবে তারা এক দৃষ্টিতে তাদেরকে দেখছে। খুব স্বাভাবিক, তারা নিশ্চয়ই কিছু জানতো, না হলে তারা রাত্রিবেলা ওখানে কেন থাকতো না। স্যার ওখানে আর কাউকে জিজ্ঞাসা করেননি এসব ব্যাপারে, কারণ তিনি অতটা গুরুত্ব দেননি। এই ছিল আমার কেমিস্ট্রি স্যারের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। যদি পছন্দ হয় প্লিজ পড়ে শুনিও, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আমার পরীক্ষা চলছে, পারলে আমাকে বোন হিসাবে আশীর্বাদ করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমার আসল নাম আমি নিলাম না, যেহেতু স্যারের ঘটনা পাঠিয়েছ। স্যার হয়তো অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু তোমার টাইটেল চক্রবর্তী, সেটা আমি নিতেই পারি। তুমি খুব ভালো করে পরীক্ষা দাও। আশা মনে হয় এতদিনে হয়তো পরীক্ষা হয়েও গেছে, কেন ঘটনাটা বেশ কিছুদিন আগে এসেছে। আমার আইসিএসসি রুটিন এখন কি চলছে আমি ঠিক জানি না। যদি হয়েও গিয়ে থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার রেজাল্ট যেন খুব খুব ভালো হয়। আর পরীক্ষার মধ্যে তুমি ঘটনা লিখে পাঠিয়েছো, এটা একটা বিশাল ব্যাপার। সত্যিই তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি তার জন্য। কিন্তু তার সঙ্গে পড়াশুনো আর নিজের সমস্ত কিছুতেও মন দিও। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই সঙ্গে থেকো। চলে যাব আজকে তৃতীয় ঘটনায়, তৃতীয় তথা শেষ ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন সেই আগের দিনের তন্ময়বাবু, যার ঘটনা তোমরা শুনলে। উনি আজকে আর একটা ঘটনা পাঠিয়েছেন। উনি বলছেন, এটা আপনি যদি শোনান ভালো লাগবে, তবে বিশ্বাস অবিশ্বাস মানুষের ওপর ডিপেন্ড করছে। উনি বলছেন, আমার যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে এটা তার অনেক বছর আগের ঘটনা। মানে এটা উনি বলছেন, ওনার ঘটনাটা তো শুরু হয়েছিল 2000 সালের ওই সময়টা করে, কিন্তু এই ঘটনাটা যেটা উনি এখন বলছেন, এটা বলছেন ওই 96, 97, মানে বহু বছর আগে। উনি যে গ্রামে থাকেন, হুগলির মোশাট, সেটা বর্তমানেও যে খুব উন্নত হয়েছে তা না, কিন্তু অত বছর আগে, মানে উনি জায়গাটার বর্ণনা এভাবে দিয়েছেন। ওনাদের একটা জায়গা আছে বনমালীপুর চৌমাথা বলে, ওদের মোশাটে যাবার দুটো রাস্তা, মোশাট গ্রামে ঢোকার আর কি। আমি জানি না কতটা বোঝাতে পারছি, চেষ্টা করছি যতটা উনি বলেছেন। বনমালীপুর চৌমাথা থেকে এখন তো অনেক কিছু ব্যবস্থা হচ্ছে, তখন রিক্সা ছাড়া আর কোনো রকম, আর ভ্যান ট্যান যদি চেনা জানা কেউ থাকে, আর এছাড়া পায়ে হেঁটে আর লোকাল লোকেরা সাইকেলে যাতায়াত করতো। সারাদিন তো ঠিক আছে, কিন্তু ওই বনমালীপুর চৌমাথা থেকে মোশাট গ্রামটা 1 মাইল, ধরে নাও কম বেশি 1 মাইল, 1 মাইলটা কম না। তার মাঝখানে একটা ছোট গ্রামের মতো, মানে একটা জনবসতি পড়তো। তারপরে পড়তো ধুধু মাঠ, সে মাঠ আজও আছে, ধুধু মাঠ, দুদিকে খালি মাঠ, আর ছোটো 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 একটু খেজুর গাছের মতো, শুধু মাঝখানে রাস্তা। সেটা শেষ হলো, তারপর শুরু হলো কবরখানা, মুসলিমদের একটা এরিয়া, সেখানে কবরখানা। ওই কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন অদ্ভুত একটা ছাতিম ফুলের গন্ধ পাওয়া যেত। মানে ওখানে লেখাই থাকতো যে রাত্রিবেলা যাওয়ার সময় কেউ প্রস্রাব করবেন না, বা ছেলেপুলেরা অনেক সময় বদমাইশি করে বসে থাকা বা কিছু, ওগুলো বারণ করতো।
কিন্তু যেহেতু গ্রামের ওই সময় লোকবসতি বিশাল একটা ছিল না, আর ওখানকার মানুষেরা খুব মেনটেন করে চলতো, তারপর তারা ওদের গ্রামে ঢুকতে পারতো। এটা ছিল একটা রাস্তা। আরেকটি রাস্তা ছিল মোশাট বাজারে এসে, মানে আপনি যে ডানকুনি থেকে যাচ্ছেন মোশাট বাজারে নামলেন, সেখান থেকে আপনি স্ট্রেট ওই গ্রামের রাস্তায় আপনি ঢুকতে পারবেন। সেখানেও ছিল লোকবসতি, মানে লোকেদের বাড়ি ঘর, কিন্তু পুরনো কিছু বাড়িও পোড়ো বাড়ি টাইপের পড়তো। একজন অনেক পুরনো তখনকার দিনে অভিনেতার বাড়িও সেখানে আছে। সেখানে অনেক সিনেমার, বাংলা সিনেমার শুটিংও হয়েছে তখনকার দিনে। এগুলি এসব বলছিলেন। মেন বিষয়টাতে এবার আসা যাক। এই বর্ণনাটা দেওয়ার খুব দরকার ছিল। একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছিল, যেটাতে শহরের 4 জন নাস্তিকের একদিনে ভূত ও ভগবান দুটোর প্রতি বিশ্বাস এসেছিল। কীরকম বলছি, উনি বলছেন ওনার দাদারা তখন কলকাতায় থাকতো। দাদারা বলছি কেন, ওনার নিজের দাদা প্লাস জারতুতো খুঁড়তুতো দাদারা কলকাতায় থাকতো। কলকাতায় কোনো কাজ শিখতো তখনকার দিনে, আর মাসে 1-2 মাসে একবার বাড়িতে আসতো। কলকাতা শহরে থাকাকালীন কিছু শহরের বন্ধু বান্ধব হয়েছিল। তারা বিভিন্ন নাম করছি না, একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। সেই রাজনৈতিক দল কোনো রকম ঈশ্বর এবং ভূত যা বলি তাতে বিশ্বাসের পারমিশন দেয় না, এগুলোকে কাল্পনিক মানে ইত্যাদি ইত্যাদি। তো তারা সেই দলটিকে খুব মানে মনের গভীর থেকে ফলো করতো, তাদের সমস্ত বিশ্বাসটাও তাদের মধ্যে ছিল। তো সেই দলেরই 2 জন ওদের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল কাজ করতে গিয়ে। তো তারা নিয়ে এসেছিল। তন্ময়বাবু তখন বেশ ছোট ছেলে, উনি মোশাট ওখানে স্কুলে তখন পড়তেন। বিয়ে মানে কতদিন আগেকার ঘটনা, উনি তখন ওখানকার স্কুলে বলছে 9-10 কি 11 পড়ি। বলে আমার অতটা মনে নেই কোন ক্লাসে পড়ি, তা আমি স্কুলে পড়ি, এটুকু আমি জানি। সেই সময় দাদা ওদেরকে একদিন নিমন্ত্রণ করেছিলেন। তো শহর থেকে কি করে আসবেন, প্রথমে কথা হয়েছিল দাদার সঙ্গেই আসবে। কিন্তু গ্রামের ব্যাপার, আমাদের অভাবের সংসার, এইবার লোককে নিয়ে চলে এলে হবে না। তার আগে মাকে চিঠি লেখা হয়েছিল, গ্রাম থেকে যারা যাতায়াত করতো তাদের দিয়ে খবরাখবর পাঠানো হয়েছিল। মোটামুটি বাড়ি থেকে খবর এসেছিল যে তুমি আগে এসে খাওয়া দাওয়া জোগাড় জান্তির ব্যবস্থা করো, তারপর তাদেরকে আসতে বলো, নাহলে তারা এসে অপ্রস্তুতে পড়বে। উনি তাই করেন। উনি বললেন ঠিক আছে আগের দিন পৌঁছে যাব, ভালো হবে, তাহলে ওদেরকে আমি বাস স্ট্যান্ডে পিক আপ করে নেব। ওদেরকে বলেছিল কীরমভাবে আসবে টাসবে, সমস্ত কথা হয়ে যায়। ওরা কি করে, ওরা কলকাতা থেকে হাওড়া আসে, হাওড়া থেকে ওরা বালিতে নামে। কি রুটে এসছিলেন তারা, বালি থেকে একটা বাস যায় 26 নম্বর, সেই বাসেতে ওনারা মুশাট বাজারে না নেমে বনমালীপুর চৌমাথায় নেমেছিলেন। মুশাট বাজারটা আগে পড়ে, চৌমাথা পরে স্টপেজ। চৌমাথায় ওরা নেমেছিল। চৌমাথায় নেমে তখন ওরা আস্তে আস্তে এত দেরি করেছিল, বলেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আজ থেকে। তো তার কদিন বাদেই ছিল শিবরাত্রি। আর মোশাটে ভগবান শিবের একটা খুব বিখ্যাত মন্দির আছে, বাবা বিশ্বেশ্বর। সেই মন্দির প্রচণ্ড জাগ্রত, সেই মন্দির খুব বিখ্যাত। সেই মন্দিরে বাবা বিশ্বেশ্বর বা শিব ঠাকুর তিনি মাটির তলা থেকে উঠেছিলেন। প্রত্যেক বছর শিবরাত্রিতে প্রচণ্ড ধুমধামে ওখানকার মেলাও হয় এবং শিবরাত্রি পালিত হয়। তো সেটা দেখতেই তারা এসেছিল। ওদের উদ্দেশ্য ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল না, ওরা ঠাকুরকে খুব মানে অবজ্ঞার চোখে দেখত। তো কিন্তু ওরা ওই গ্রামের মেলাটা দেখা ওদের খুব মেন ইন্টারেস্ট ছিল, যে গ্রামের লোকেদের মেলা কেমন হয়, আর শুনেছে যে খুব প্রত্যন্ত গ্রাম, সেটাকে সামনে থেকে দেখার সুযোগ হবে ইত্যাদি ইত্যাদি। তার জন্য তারা আসে। এবার প্রথম দিনই যখন ওরা বনমালীপুর, তখনকার দিনে কিন্তু ফোনের ব্যবস্থা ছিল না। আজকে যেমন আমরা কোথাও নামলে ফোন করে দিলাম সে চলে এলো, এবার ওরা টাইমিংটা চেঞ্জ করে ফেলেছিল, যার জন্য ছেলেটি এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ওর দাদা আর কি, তন্ময়বাবুর দাদা। তারপর আবার তিনি ফিরে যান, যে ঠিক আছে ওরা আসুক, তারপর আবার কিছুক্ষণ বাদে যাব। এবার ওদেরকে মোটামুটি অ্যাড্রেস কাগজে লেখা আছে, জানে গ্রামের সব চেনা জানা লোক, কাউকে বললে ঠিক ভ্যানে করে হলেও পৌঁছে দেবে। ওরা
কিছু পাচ্ছিল না সেদিনকে, কোনো কারণে রিক্সা টিক্সা, তো ওখানে নেমে এবার বললো যে ও তো যা অ্যাড্রেস বলেছে সোজা রাস্তা, ঠিক আছে কিচ্ছু দরকার নেই, আমরা হাঁটতে হাঁটতে যাবো, গ্রামের পরিবেশটাও এনজয় করতে পারবো, আর তার সঙ্গে দেখতে পাবো, শুনেছি কবরখানা টানা আছে, দেখে কি হয়। এইসব বলে কিছুটা রাস্তা এগিয়েছে, সমস্ত যে রাস্তাটার বর্ণনা দিলাম ওই রাস্তাটা দিয়ে ওরা আসছে, এবং ওরা এতটা দেরি করে ফেলেছিল, বিকেল গড়িয়ে এবার সন্ধে নামছে, আকাশের বর্ণ লাল, দুদিকে সবুজ, মানে ধানে ভর্তি মাঠ, হাওয়া দিচ্ছে ধানের গাছের ওপর, আর হাওয়া তার মধ্যে ফাঁকা ওই মেঠো রাস্তায় তারা হাঁটছেন। রাস্তাটা মোটামুটি চওড়া কিন্তু এবড়ো খেবড়ো। তো সেখানে যেতে কবরখানার ওই নোটিশটা চোখে পড়লো, যেখানে প্রস্রাব করিবেন না ইত্যাদি ইত্যাদি, একটা মাজারও ছিল মুসলিমদের, তারপরেই কবরখানাটি। তো ওদের অবিশ্বাসী মনে বললো, বাবা টয়লেট তো পেয়েছে, আচ্ছা এখানেই টয়লেট করবো। খুবই খারাপ জিনিস, দেখছেন যখন লেখা আছে, করা উচিত ছিল না, কিন্তু তারা তখন তাই করলো। বললো এই তো কোথায় ভূত, কী ধরলো, শুধু শুধু ভয় পায়, গ্রামের লোকেরা বেশি। এসব বলতে 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 ওরা এগোচ্ছে, এবং নতুন জায়গা, চেনা জায়গা হলে মানুষের যেমন জোরে জোরে হাঁটতে হাঁটতে যাবে, নতুন জায়গা চতুর্দিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোন গলি এসে গেলে পেরিয়ে গেলাম না তো কেন, পাখি পড়ার মতো ওকে ডিরেকশন দিয়ে দিয়েছে যে কীভাবে ওদের বাড়ি পৌঁছতে হবে। এবার সন্ধে হয়ে যাচ্ছে, খুব আস্তে আস্তে দেখছে যে মিস না করে যায়, ও তো আসবে বলেছিল নিতে, আমাদেরও আসতে দেরি হয়ে গেল। এবার তন্ময়বাবুর দাদা অলরেডি তখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এরাও আসছে, উনিও দিক থেকে আসছেন, উনিও সাইকেল নিয়ে আসছেন, যে এবার যত দেরি হোক ওদেরকে নিয়ে ফিরবো। তো কিন্তু কিছুটা অনেকটা এগিয়েছে, রাস্তাঘাট বেশ ফাঁকা, বলছে এখানে এত লোক কম থাকে, এতটা রাস্তা এলাম, একটা দুটো সাইকেল ছাড়া কিচ্ছু দেখলাম না। একটু যেখানে গ্রামটা লোকালয় সেখানে কিছু দেখলাম, বাচ্চারা খেলছে, কিন্তু যে সন্ধ্যা নেমে গেছে কোনো লোকের টিকিটই দেখা যায় না। বলছে আমি শুনেছিলাম রাত্রের দিকে এই রাস্তাটা লোকাল লোকেরা খুব অ্যাভয়েড করে, মশার বাজার দিয়ে যাতায়াত করে, তা বলে এত কম লোক, মানে রাস্তা ফাঁকা ফাঁকা এরকম, মানে কলকাতায় তো ভাবা যায়নি সন্ধ্যাবেলা রাস্তা এরম ফাঁকা। তখন তারা দেখছে পেছন দিকে একটা সাইকেল আসছে, সাইকেলের আওয়াজ তারা শুনতে পাচ্ছে, ক্রিং ক্রিং করে আওয়াজ হচ্ছে, অনেকটা রাস্তা আছে, পাশ দিয়ে চলে যাবে। যে আসছেন সাইকেল আরোহী, তিনি সাইড দিয়ে কাটিয়ে বেরিয়েও যাচ্ছেন না, আবার বেলও বাজিয়ে যাচ্ছেন, মানে অদ্ভুত টাইপের পাগল লোক তো এখানে। আর দেখলো সে আবার শাল টাল মুড়ি দেওয়া, কালো মতো একটা শাল মুড়ি, তখন বেশ অন্ধকার নেমে এসছে, মানে আকাশের একদম কালো ভাবটা আসার আগে যে লালচে ভাবটা থাকে, আশা করি বোঝাতে পারছি, ঠিক সেরকম অবস্থাটা আছে, কিন্তু রাস্তাঘাট বেশ অন্ধকার। তা ওখানে কোনো লাইট পোস্টের ব্যবস্থা নেই, হয়তো আছে ল্যাম্প নেই, এরকম ব্যবস্থা। দেখলে যে লোকটা পাগল, তাহলে ও আমাদের বন্ধুই আর কি মারছে না খেয়ে, এই কি তুই, সাড়া দিল না, কি রে তুই, সাড়া দিল না। তারপর লোকটা যখন পাশ করে গেল, একটা দমকা হাওয়া ওদের গায়ে লাগলো, এবং লোকটা জাস্ট মুখ পাস করে পেছন দিকে চলে গেল, বলে পাগল টাইপের আছে, হয়তো শহরের লোক দেখেছে, ভালো জামা কাপড় দেখেছে, তাই করছে। নতুন লোক দেখলে গ্রামের লোকেরা একটু মানে একটু করে আর কি। তো চলে যাচ্ছে, যেতে 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 লোকটা জাস্ট এরমভাবে পেছন ঘুরেছে, মানে জাস্ট পেছন ঘুরে ওদেরকে দেখছে যে কাদের মানে সাইড কাটিয়ে বেরিয়ে গেলাম আমি, তাকাচ্ছে, তখন দেখছে লোকটার চোখের জায়গাটা লাল লাল দুটো আলোর মতো জ্বলছে, আর মুখের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। ওটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল, যে গ্রামের লোকেরা চোখে লাল কিছু লাগিয়ে রাখে নাকি। তো লোকটা চলেও গেল, এবং কিছুক্ষণ বাদে একটা ব্যাগের মধ্যে লোকটা, মানে বোঝা গেল সে লোকটা চলে গেছে আর কি, সাইকেলের। বলে কি ব্যাপারটা হলো, বলে না না, ও রাত্রিবেলায় নানা রকম সায়েন্টিফিক ব্যাখ্যা ওরা করছে, চোখে হয়তো পাথর টাথর লাগানো, অনেক সময় অনেকে চোখের প্রবলেম থাকে, এই ওই তাই করে ব্যাখ্যা দিচ্ছে, বা অনেক সময় অনেকে সিঁদুর টিঁদুর লাগিয়ে রাখে, ঠাকুরে পুজো টুজো করে, তাতে লাইট জ্বলবে কেন। তো এরকম কথা বলতে বলতে যা হয় যা পারে হোক, অত ভাবার দরকার নেই। তো ওরা যখন চলে গেল সেদিন রাত্রে, তারপর তো অর্ধেকটা রাস্তা গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তখন বন্ধুকে এটা বলতেও ভুলে গেছে, দেখে কিরে কখন এলি, এই রকম বললাম, কথা বলতে বলতে তার বাড়ি যায়, তারা গ্রামের লোকেরা খুব সুন্দর করে আপ্যায়ন করে। তারপর সন্ধেবেলায় সমস্ত টুকটাক যেটুকু দেখানো দেখিয়ে
এবার রাত্রে ডিনার করে একটা ঘরের ব্যবস্থা করে দেয় যে তারা ঘুমোতে যাচ্ছে। তখন ঘুমোতে যাওয়ার আগে বসে সবাই মিলে গল্প করছে, বন্ধু এসছে, তাস খেলতে খেলতে গল্প করছে। তখন বললো যে এই জানিস আজকে একটা ঘটনা ঘটেছে আসার সময়। কি ঘটনা? পুরোটার ব্যাখ্যা দিল। বলে তোরা কিছু করেছিলিস রাস্তায়? টয়লেটের ব্যাপারটা কিন্তু ওরা এতটা ক্যাজুয়ালি নিয়েছিল, ওরা কিন্তু বলছেই না 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 কি করবো, কোনো খাবারের এঁটো প্যাকেটটাকে না না আমরা তো কিছু ছিল না, এরকম করছে। তারপর একজন বললো টয়লেট পেয়েছিলে, টয়লেট করেছিলাম। কোথায় করেছিলিস? না ওখানে লেখা ছিল ওখানে। বলে পাগল নাকি? বলে ধুর ওসব কিছু হয় না। এসব বলে খেলা টেলা মিটে গেল। বন্ধুর ঘরে ওরা দুজনে শুয়ে পড়লো, ওদের যে ঘরটার ব্যবস্থা করা হয়েছিল। আর ইনিও চলে গেলেন, দাদা চলে গেলেন। তন্ময়বাবু বলছেন আমি ওদেরকে দেখেছি, কথাবার্তা বললাম, শহরের লোক, আমরা তখন খুব ভয় পেতাম শহরের লোকেদের সঙ্গে কথা বলতে, কি জিজ্ঞেস করবে না করবে ইত্যাদি ইত্যাদি। পরের দিন সকালবেলা ভোর হয়েছে কি হয়নি, ওনার মা সকালবেলাতে গোবর জল ছড়া দেওয়া, গ্রামের এই কালচারগুলো ছিল তখনকার দিনে। তো উনি করছেন, তখন একটা বন্ধু বেরিয়ে এসে হাউমাউ করে, আমার ওই বন্ধু কিরম জ্বরের ঘোরে যেন সেই বিকার এসে গেছে, বেঁকে যাচ্ছে কিরম করছে। তখন কি করবে, সকালবেলা উনি যেটুকু ওনাদের বাড়িতে যা যা ব্যবস্থা ছিল করলেন, জলপট্টি দিতে বললেন, মাথা ধুইয়ে দেওয়া হলো, সমস্ত করা হলো। বা গ্রামের ব্যাপার, সাত সকালে উঠেই তো ডাক্তার পাবে না। আর বললাম জায়গাটা কীরকম বর্ণনা তোমাদের দিয়েছি, ওখানে অত কিছু সহজে অ্যাভেলেবেল নয়, বাড়িতে যেটুকু বড়ি টড়ি থাকে ওইটাই খাইয়ে দিলেন, কিছুতে কিছু লাভ হলো না। তারপর সন্ধ্যের আগে ব্যবস্থা হলো কিছু ওষুধের, অ্যালোপ্যাথি ডাক্তার গ্রামে এসেছে, সে অসুস্থ, অ্যালোপ্যাথি ডাক্তার অন্য জায়গা থেকে ডাক্তারকে বলে, কেন এদেরকে নিয়ে যাওয়া সম্ভব না, এর অবস্থা এত খারাপ, এ যেতে পারবে না, বিছনা থেকেই নামতে পারছে না, বেঁকে গেছে, আর মানে মুখ দিয়ে কেন থুতুর মতো বেরোচ্ছে আর কি, গ্যাজিলার ঠিক না কেন একটা বেরোচ্ছে, ছোটো বাচ্চাদের যেমন লালা পড়ে অনেকটা সেরকম বেরোচ্ছে খালি। আর মানে বারবার তাকে চান করানো হচ্ছে আর মাথা ধোয়ানো হচ্ছে, এই করানো হচ্ছে। তো রাত্রিবেলাও আগে ওষুধ টষুধ দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতে লাভ হলো না। সবাই গ্রামের লোকেরাও চলে এসেছে, যে যার মতন পারছে বলছে একটু ঠাকুরের চান জল দাও বা বিশ্বেশ্বরে ফুল দাও। এবার ওদের মধ্যে এত নাস্তিকতা আছে, না না ঠাকুরে ফুল টুল দিয়ে হবে না, ডাক্তার পাচ্ছেন না আর ফুল, মানে আপনারা কি, গ্রামের লোকেদের কোনো বুদ্ধি নেই, আপনারা এসব করেন। তো গ্রামের লোকেরাও খুব অসন্তুষ্ট হলে, সামনে শিবরাত্রি, আজ বালতে কাল এখানে নাস্তিকগুলোকে নিয়ে এসছে, নিশ্চয় এরা কিছু কাণ্ড করেছে, না হলে বাবা এরকম তাদেরকে করবেন না। তার শিবরাত্রির দিন সকাল থেকে তো গ্রামের লোকেরা খুবই ব্যস্ত, উপোস করছে, তারা মন্দিরে যাচ্ছে আসছে, তার মধ্যে থেকেও তারা অতিথি পরায়ণতা, কি ওষুধ যেটা দিয়েছে জ্বর কমছে, আর যখন জ্বরটা আসছে সেই বেঁকে যাচ্ছে, ভুলভাল কথা বলছে, আর মুখ দিয়ে সেই ছোট বাচ্চার মতো লালা পড়ছে, ওই রকম একটা জ্বর, ওই অবস্থা। সেদিন সন্ধেবেলা বাবার পুজো হচ্ছে, তখন এই তন্ময়দার দাদা বললেন যে বিশ্বাস করতে হবে না, আমাদের বিশ্বাসে একটু চান জল এনে দিই, তুই খা, এমনি জল ভেবে খা, শুধু জয় বাবা ভোলেনাথ বলে একবার খা, তো বাকি গোটা জীবন তুই নাস্তিক হয়ে থাক, কিচ্ছু হবে না। এবার ও এত ভুগেছে, দুদিন ধরে কষ্ট পাচ্ছে, প্লাস ওর ওই বন্ধুটা যার কিছু হয়নি, সে যতটা মানে ওকে নিয়ে সাফার করছে, পরে যা হয় তাই হোক, মানুষের প্রবলেম হলে এরকমই হয়, ও যা পারিস তাই দে, যদি দেখাই যাক না। তাকে যখন বাবা বিশ্বেশ্বরের থান থেকে ফুল মালা, বাবার মাথায় মানে গায়ে চড়ানো মালা এবং জল, চরণামৃত যখন তাকে দেওয়া হলো, বলছে 1 ঘন্টা বাদে সে ছেলের গা পুরো ঠান্ডা হয়ে গেল, লাল পড়ছে সেটা, তবে প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা ছিল 4-5 দিন, সে ব্যথার জন্য উঠতে পারেনি, জ্বর আর আসেনি, কিন্তু ভয়ানক ব্যথা, বলছে 10 জন লোক মিলে মারলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা তার গায়ে ছিল। এবং একটু ভালো হতে সে তো বললো, তখনকার দিনে কিভাবে খবর পাঠিয়েছিল তার বাড়িতে আমি বলতে পারবো না, উনি কিছু বলেননি, কিন্তু অনেক দিন তাদের ওখানে রেখেছিল। তারপর একটু হাঁটাচলা করার মতন অবস্থায় এসে তাকে নিয়ে ধরে ধরে নিয়ে গিয়ে বিশ্বেশ্বরের থানে নিয়ে যাওয়া হয়। সেই যে প্রথমবার বলে জীবনে, ছোট থেকে মানে একদম ছোট অবস্থায় মা বাবার সঙ্গে সবাই মন্দিরে যায়, কিন্তু জ্ঞান হবার পর থেকে ওই যে বললাম মতাদর্শ ছিল, নাস্তিকবাদীতে ছিলেন তিনি,
মন্দির কেন, ঠাকুরের মুখ দর্শন করতেন না এবং নানা রকম এমন কথা বলতেন যারা ঠাকুরকে বিশ্বাস করে তাদের রাগ হয়ে যাবে। তো সেই গিয়ে বিশ্বেশ্বরের থানে মাথা ঠেকালো। ব্যাস, সেই যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস এলো, বলছে কলকাতা শহরে এসে কাউকে বলেনি যে আমি এরম বিশ্বাস করছি বা আমি ভূত ভগবান দুটো একসঙ্গেই করেছি, ন্যাচারালি বাকিরা তো কেউ মানবে না, তার মনে মনে তিনি রেখেছিলেন। সেই মানুষ বলছেন কিছু বছর আগে, বেশ কিছু বছর হয়ে গেছে, কেদারনাথ, অমরনাথ সমস্ত যাত্রা করেছেন। রিটায়ারমেন্টের আগে অবধি সমস্ত তার শিবে যত জ্যোতির্লিঙ্গে বড় বড় স্থান, সোমনাথ, সমস্ত তার ঘোরা। শিব কিভাবে একটা গ্রামের মন্দিরের, কোনো মন্দিরকে ছোট করছি না আমি, বিশ্বাসটা কিভাবে এলো, শহরে ছিল এতদিন, এত জায়গায় এত কিছু শুনেছে, বিশ্বাস যখন আসে এভাবেই আসে। তখন সে অলৌকিকতা মানে আত্মা বিষয় বুঝতে শুরু করেছিল, অ্যাটলিস্ট মেনেছিল যে কিছু একটা ব্যাপার ছিল। তার সঙ্গে ভগবান আছেন, বিশেষ করে ভগবান মহাদেব আছেন, তে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিল, যেখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল। তো এই ছিল ঘটনা বন্ধুরা। তো আমাদের আবারও বলছি, আমরা কোনো ঘটনার দ্বারা কাউকে ভূত বা ভগবান, যদি কারো বিশ্বাস না থাকে ঈশ্বরে, তাতে বাধ্য করছি না যে তোমরা মানো বা বিশ্বাস করো। শুধুমাত্র ঘটনাগুলো মানুষের জীবনে ঘটেছে, সেটা আমরা তোমাদেরকে শেয়ার করছি, জাস্ট ইনফরমেশনের হিসাবে নিও প্লিজ। এটাকে খুব সিরিয়াসলি নিও না, কারণ দেখো কিছু জিনিস আছে আমি তো কোনো প্রমাণ দিতে পারবো না, আর এগুলো তর্ক করলে তর্কই হয়, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট করেছেন পার্সোনাল ইনফরমেশন, খুব ভালো হয়েছে কমেন্ট করেছেন রুদ্র, সাইনি, পূর্ণিমা কুণ্ডু, দেখিনি আরও কারো কারো কমেন্ট করেছেন, গীতা গোস্বামী, ব্লিঙ্কিস লিলি, সোমা দাস আরও একবার, সোমা আচারিয়া, পাপিয়া ভট্টাচার্যী, তীর্থ মৈত্র, সম্প্রীতি দাস, শুভশ্রী, মলয় দাস, শম্পা ছেত্রী, রজত ঘোষ, পম্পা মিত্র, ইন্দ্রজিৎ রয়চৌধুরী এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবেই আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ, শুভরাত্রি।